ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আন্ডারে ২৪টি থানা আছে এবং ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড আছে। আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে না একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? চেষ্টা করছি যে একেবারে ত্যাগী তৃণমূলের যারা এই ১৭ বছর সামনের কাতারে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করার একটা যথাযথ ব্যবস্থা আমরা তৈরি করতে চেষ্টা করছি আর কি। একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা জানতে চাই যেটা আপনাকে খুব নাড়া দেয়, যেটা ট্রমাটা আপনি এখনো বহন করেন। তারা কিন্তু তখন বহিষ্কারই থাকে বা তারা শোকজ যে পর্যন্ত জবাব না দিবে এবং যে পর্যন্ত জবাবের কোনো ব্যবস্থা না হবে, দল থেকে কোনো সিদ্ধান্ত না হবে, তখন তাদের সাংগঠনিকভাবে কার্যক্রম করার দলের ভিতর কোনো সুযোগ থাকে না। তো নিশ্চিত করছে যে এতে বিএনপির অনেক নেতাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে। আসলে কি ভয়াবহ পরিস্থিতি ছিল, আমরা যারা এটার ওই সে নির্মম অত্যাচারের শিকার হয়েছে আমাদের থেকে ভালো আসলে কেউ বলতে পারবে না। আমি বিভিন্ন কিছু হলে হামলা মামলা করেছে। বিএনপি ক্ষমতায় আসলে কি এরকম কিছু দেখুন ঘটবে কিনা? এবং আমি একটু একটু শেষ করি, আমি সাথে আরেকটু বলবো, সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবি। আমরা আজকে কথা বলবো তার এবং ঢাকা দক্ষিণ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। তানভীর আহমেদ রবিন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে আপনাদের এই প্রোগ্রামে রাখার জন্য। ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে এবং বা কিভাবে আপনি দল গোছানোর কাজ করছেন, এটা একটু আমাদেরকে জানান। আমি প্রোগ্রাম শুরুর আগে আপনাদের ভিউয়ারদেরকে সালাম জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আন্ডারে ২৪টি থানা আছে এবং ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড আছে। বিভিন্ন সময় আমরা এই ওয়ার্ডগুলিতে এবং এই থানাগুলিতে কাজ করে আসছি এবং জানেন তো বিএনপি একটি বৃহত্তর দল এদেশে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম সবসময় চলমান থাকে, ওয়েদার কোনো দুর্যোগ থাকে বা ভালো সময় থাকে, সাংগঠনিক কার্যক্রম চলমান থাকে। তো আমরা আসলে সাংগঠনিকভাবে এখন অনেক ব্যস্ততার সময় কাটাচ্ছি। দীর্ঘ ১৭ বছরে আমাদের ঢাকা দক্ষিণ বিএনপির আন্ডারে যে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই নিহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলার শিকারে বারবার জেল খেটেছেন, অনেকে নিঃস্ব হয়েছেন। আমাদের মেধাবী যারা ছাত্রদল করেছে বা যারা যুবদল করেছে, তারা চাকরির বয়সটা তারা সেই বয়সটাতে নেই, সেই চাকরির বয়সটা শেষ হয়ে গেছে গত ১৭টি বছর। তো আসলে এদের সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যে একেবারে ত্যাগী তৃণমূলের যারা এই ১৭টি বছর সামনের কাতারে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করার একটা যথাযথ ব্যবস্থা আমরা তৈরি করতে চেষ্টা করছি আর কি। আর তাছাড়াও আপনারা জানেন যে ৫ই অগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু অরাজকতার সৃষ্টি হয়েছে। সেখানে আমরা দলের নির্দেশনা অনুযায়ী আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে ওয়ার্ডগুলি থানাগুলি আছে, এখানে নেতৃবৃন্দকে নিয়ে আমরা এলাকা জাতিক শান্তি সুষ্ঠু পরিবেশ বিরাজ করে সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটি এলাকায় যাচ্ছি এবং ওই এলাকার যে স্থানীয় যে বাসিন্দারা আছেন, বিতর্কের ঊর্ধ্বে যে মুরব্বীরা আছেন, এমন মানুষ থাকে না যে তারা বিতর্কের ঊর্ধ্বে থাকে সবসময়, এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রহণযোগ্যতা যাদের রয়েছে তাদেরকে নিয়ে আমরা এবং আমাদের দলের যারা ওখানে নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে একটি যাতে সুন্দর সমাজ ব্যবস্থা সেখানে বিরাজ করে বা তারা যাতে এগিয়ে এসে ভূমিকা রাখতে পারে, মূলত সেই বিষয়ে আমরা এলাকায় যাচ্ছি এবং তাদের সাথে মত বিনিময় সভা করে আপনার সমস্যাগুলো জানার চেষ্টা করে সমাধানের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আপনি ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব, আপনার এই জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাই। আচ্ছা, আমি আসলে আমার আব্বা যখন এরশাদ বিরোধী আন্দোলনে উনি ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ সময় এবং উনি নেতৃত্ব দিয়ে সেই স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে উনি পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সেখানে পেছনে থাকে আমাদের ঢাকা বৃহৎ ঢাকা ৪, যেটা ড্যামরা, শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ি থানা সহ ঢাকা ৪ সাবেক আর কি ছিল, এবং সেখানে তাকে মনোনয়ন দিয়ে পরবর্তীতে এই এলাকার মানুষ তাকে নির্বাচিত করে এবং সংসদে পাঠায়। আমার বয়স তখন কম ছিল, 91-এ উনি সংসদে নির্বাচিত হয়ে যান এবং 92-তে
আমার বাবা, আমি, আমার বড় ভাই এবং আমার ছোট ভাইকে ইউএসএতে লেখাপড়ার জন্য পাঠিয়ে দেয়। সেখানে আগে থেকে আমার সেজ চাচা বসবাস করতেন। তো আসলে লম্বা সময় ওইখানে অনেক সময় কাটিয়েছি আমি। মূলত বড় হয়েছি সেখানে। 1/11 এর সময় 2006 আমি দেশে আসি। আমি আসলে দেশে আসি আমার ব্যক্তিগত কারণে। আমি আমার বিয়ের অনুষ্ঠান ছিল এবং জি। বিয়ে করার পরে আবার চলে যাওয়ার কথা ছিল আসলে। কিন্তু পরবর্তীতে 1/11 হয় এবং আপনি জানেন যে বিএনপির অনেক সিনিয়র নেতারা তখন অ্যারেস্ট হয়েছিল। বাট আমার আব্বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শ করে উনি সর্বপ্রথম সারেন্ডার করে যে মামলাগুলি হয়েছিল। সারেন্ডার পর থেকে আহ, আসলে কি ভয়াবহ পরিস্থিতি ছিল। আমরা যারা এটার ওই মানে সে নির্মম অত্যাচারের শিকার হয়েছে আমাদের থেকে ভালো আসলে কেউ বলতে পারবে না। আমি মনে হয় 1/11 সময় প্রত্যেকটি পলিটিক্যাল পরিবার একমাত্র তারাই বুঝবে, তারাই বলতে পারবে যে কত রকম মানে হয়রানির শিকার সেই সময় আমরা হয়েছি। তো তখন আসলে আসলে জীবনে কোনোদিন কোর্টে যায়নি, কোনো থানায় যায়নি। সময়টাই মানে আমার যে বড় হওয়ার সময়টা বড় হয়েছে ইউএসএতে। পরবর্তীতে আহ, নেতাকর্মীরা এমন ভীতি একটা অবস্থার মধ্যে ছিল। আমার আব্বার একজন পুরনো অনেক খুব কাছের একজন সহকর্মী আমাকে একদিন সন্ধ্যার সময় আমাদের এই শ্যামপুর মেরাজনগর এলাকায় নিয়ে যায় এবং আমাকে বলে যে আঙ্কেল আপনি শুধু আশ্বস্ত করবেন যে সব ঠিক হয়ে যাবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আসলে সে তখন থেকেই পথ চলা আমার এই রাজনীতিতে। ইট ওয়াজ নেভার ইন মাই মাইন্ড যে আমি একজন বাংলাদেশের পলিটিশিয়ান হব। কখনোই চিন্তায় আসেনি, চিন্তা করিনি। বরঞ্চ আমার বাবা আমাকে সবসময় বলেছে যে তুমি যেহেতু আমি পলিটিক্স করি, আমার বড় ভাই তখন পলিটিক্সে ইনভলভ ছিল, তো তুমি আমাদের পারিবারিক যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তুমি এইগুলি দেখভাল করো, আমি তোমাকে কোনো মিটিং মিছিলে দেখতে চাই না। হ্যাঁ, তুমি এইগুলিতে ব্যস্ত থাকো। বাট পরবর্তীতে আসলে আহ, ভাগ্য কোথায় কাকে টেনে নিয়ে যায়। পরবর্তীতে আমি আমাদের প্রত্যেকটি এলাকায় তখন যাওয়া শুরু হয় এবং মানুষের সাথে মিশে যাই। এবং আরেকটি এই রাজনীতিতে জড়ানোর আরেকটি সবচেয়ে সুন্দর বিষয় যেটা আমার কাছে, ওই 2.5 বছর আমার বাবা 1/11 সময় ওই সময় জেলে ছিলেন। ওই সময়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার অনেক সুযোগ হয়েছে এবং তার পরামর্শ নিয়ে অনেক সময় আমার বাবা যদি কোনো কিছু জিজ্ঞেস করেছেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছি এবং উনি ওনার যে পরামর্শ নিয়ে আবার আবার বাবার কাছে গিয়েছি। তো সেই সময়টা আসলে অনেক কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, অনেক তার স্নেহ পেয়েছি, অনেক আদর পেয়েছি। তো আসলে তখন থেকে পথ চলা এবং ঠিক তখন থেকে আজকে পরিশ্রম করে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হয়েছে। জি। আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে না একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে? যে আসলে দেখেন আমার পরিবারটা আসলে ব্যবসায়িক পরিবার। আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে উনি জাগো দলে যোগ দিয়েছিলেন। কিন্তু এর আগে আমার বড় বাবা, আমার দাদা বা আমার আব্বুর যে বড় বাবা, তারা সবাই আমাদের পরিবারটা একটা ব্যবসায়িক পরিবার ছিল। জি। তো আসলে আমার বাবা পলিটিক্সে আসার পর থেকে এবং পরবর্তীতে আমিও আর ব্যবসা করার কোনো সুযোগ পাইনি। কিন্তু আমার ছোট ভাই, আমার বড় ভাই, ওনারাই আমাদের পারিবারিক ব্যবসাগুলি দেখেন এবং আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমি আসলে মানুষের সেবক হিসেবে এখন মনে করি যে পরিচয় দেওয়াটা আমার জন্য উত্তম। বিকজ মানুষের এই গত 17টি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত করেছি নিজেকে এবং আমি মনে করি এর থেকে ভালো পরিচয় আর হতে পারে না মানুষের একজন সেবক পরিচয় দেওয়ার জন্য। সো অ্যাজ এ পলিটিশিয়ান আমার কাজটাই মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। বিগত সরকারের আমলে আপনি অনেক অত্যাচারিত হয়েছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা জানতে চাই যেটা আপনাকে খুব নাড়া দেয়, যেটা ট্রমাটা আপনি এখনো বহন করেন। এরকম একটা ঘটনা আমরা জানতে চাই আপনার কাছ থেকে। দেখেন, অত্যাচার নির্যাতনের সীমা তো আসলে তারা এমনভাবে লঙ্ঘন করেছে, প্রত্যেক দিনই নতুন নতুন ভাবে তারা আমাদেরকে হয়রানি করেছে এবং বিভিন্ন সময় ভাবিয়ে তুলেছে আসলে যে আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা বা আমাদের পরিবার কি পৃথিবীতে এক্সিস্ট করবে কিনা আগামী দিনে। জি। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল আসলে দেখেন, আমাদের স্পেশালি আমাদের এই এলাকাটা, আমরা যেখানে আমাদের শ্যামপুর পশ্চিম কদমতলী যেখানে আমরা বসবাস করি, আমরা সবসময় এখানে আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি কিন্তু একটা সহ অবস্থান ছিল একটা সময়। কিন্তু পরবর্তীতে 30 ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছিলেন, আপনারা জানেন যে আমার বাবা বিএনপির ঢাকা 4 থেকে আমাদের দলের মনোনীত প্রার্থী ছিলেন
এবং সকাল 9টার সময় আমার ঠিক মনে আছে এখনো, আমাদের নিজের কেন্দ্র যেটা শ্যামপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমরা সকাল 9টার সময় যাই এবং সেখানে আমার আব্বা এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা জাতীয় পার্টির প্রার্থী ছিলেন মহাজোটের, বাট আওয়ামী লীগ মিলে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করে। এবং আমার মনে হচ্ছে সেদিন যে আসলে সেই দিন যে আমরা বেঁচে আসবো সেটার আমি চিন্তা করি নাই। আমার মনে হচ্ছে সেখানে আমাদের মৃত্যু হবে, বাট আল্লাহ পাক নিজের হাতে আমার মনে হচ্ছে আমাদেরকে সেখান থেকে সেভ করে আমাদেরকে বের করে নিয়ে আসছিলেন এবং এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালো আছি। আমরা পরবর্তী প্রশ্নতে যাব। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে সংজ্ঞায়িত করেন আপনার ভাষাতে? যে দেখেন, এটি আমি খুব সহজেই দেখি বিষয়টি। 17 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ফ্যাসিস্ট এবং সমমানা দলগুলোর কথা বলতে হয়, সবাই মিলে যে আন্দোলনটি করে আসছে, শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অকল্পনীয় ঐক্য তৈরি করেছে জাতির মধ্যে, ধর্মবর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, মানে আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে একটা অকল্পনীয় এই ঐক্য তো আসলে মানুষের পক্ষে করা সম্ভব না, একমাত্র সৃষ্টিকর্তাই এই ঐক্য তৈরি করেছিলেন। এবং এই এই ঐক্যের কারণে যে গণবিপ্লব ঘটেছে এবং এই গণবিপ্লব যারা শহীদ হয়েছেন, আমাদের সন্তান তুল্য অনেক ছাত্রীরা, আমার যাত্রাবাড়ি এলাকায় অনেক অগণিত ছাত্রছাত্রীরা এখানে নির্বিচারে গুলিতে শহীদ হয়েছেন। আমাদের এলাকার শিশু বাচ্চারাও নিহত হয়েছেন, মহিলারাও নিহত হয়েছেন, সাধারণ আপামর জনগণ নিহত হয়েছেন, আমাদের দলের নেতা কর্মীরা এখানে নিহত হয়েছেন। সো আমি মনে করি যে এটা হবারই কথা ছিল, আমি বিশ্বাস করি, কারণ সব অপকর্মের শেষ আছে, আল্লাহ পাক উপরে আছেন এবং উনি একটা সময় পর্যন্ত পরীক্ষা করেন, সময় দেন, পরবর্তীতে উনি বিচারের কাঠগড়ায় আসলে দাঁড় করান। অনেকে বলছে যে আপনার এই বিপ্লবটা বেহাত হয়ে গিয়েছে, যে ছাত্ররা যে কষ্ট করে বিপ্লবটা করেছে, কিন্তু এখন সেটা আমি ভেঙেই বলি বিএনপি এটা মিসইউজ করছে। এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা জানতে চাচ্ছি, এবং সাথে আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করব যে 17 বছরে বিএনপি অনেক চড়াই উতরাই দিয়ে গিয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম করেছে, তারা জনগণকে একত্রিত কেন করতে পারি না যেটা ছাত্ররা করতে পেরেছে? এই ব্যাপারেও আপনি একটু আমি প্রথম উত্তরটা দিই আপনাকে। আমি আপনার সাথে এখানে সুন্দরভাবে দ্বিমত পোষণ করছি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার আওয়ামী লীগও একটি বৃহৎ দল এই দেশে, তাদের একটু ঐতিহ্য ছিল যেটা শেখ হাসিনা নিজে নষ্ট করে গেছেন। তাদেরও এই দেশে ভালো কাজ করার আপনার ইতিহাস রয়েছে, কিন্তু সেগুলি গত 17 বছরে যে অপকর্ম অপশাসন করেছে এগুলি বিনষ্ট করে গিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার গুন্ডা বাহিনী এখনো আমাদের দেশে বসবাস করছেন। এবং এই ছাত্র আন্দোলনে আপনি যত দিন যাচ্ছে আপনি যে দেখতে পাবেন যে তারা কিন্তু মুখোশ পরে ছাত্র আন্দোলনের ভিতরে তারা ছিলেন, এবং এগুলি এখন আপনার সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এগুলি বেরিয়ে আসছে। দেখেন, বিএনপি 17টি বছর প্রথম কাতারে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আমাদের অগণিত নেতাকর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, এগুলো এখন পরিষ্কারভাবে ফুটে উঠতেছে মিডিয়ায়, যেগুলো এতদিন আপনারা দেখেননি বা জাতি দেখেনি। তো বিএনপি কোনোভাবেই এটাকে বেহাত করার চেষ্টা করছে, এটা কখনোই ঠিক হতে পারে না। আপনি যদি দেখেন বর্তমান সরকার প্রধান জনাব ইউনূস সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশের মান সম্মান এমন উঁচু জায়গায় নিয়ে গেছেন, বিশ্বে আমাদের দেশকে পরিচিত করেছেন। আমাদের দল মনে করে, এবং আমাদের গত 17ই সেপ্টেম্বর আমাদের যে একটি মহাসমাবেশ হয়েছে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই সরকারের পক্ষে কথা বলেছেন, এবং উনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো আজকে এই সরকারটা কিভাবে আসলো? এই ছাত্র আন্দোলনের ভিত্তিতেই তো এই সরকার আজকে ক্ষমতা নিয়েছে, বা আমাদের বিএনপিকে শেখ হাসিনার মানে বিরুদ্ধে গিয়ে এখানে দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে, এবং যত সংস্কার কাজগুলি করবে এই সরকারই করবে, সরকারের মাধ্যমেই হবে। তো বিএনপি আমরা তো তাদেরকে সহযোগিতার কথা বলছি এবং তাদের পাশেই দাঁড়াচ্ছি। তো আমি আপনার কাছে উল্টো প্রশ্ন রাখতে চাই যে কেন আপনারা মনে করেন যে বিএনপি বেহাত করার চেষ্টা করছে? আমি মনে করি এটি শেখ হাসিনার এবং শেখ হাসিনার যে দোসররা দেশে এখনো আছেন, এটি তাদের একটি ষড়যন্ত্র। বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, বিএনপি
আমি মনে করি জনগণের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত 17 বছর যে রক্ত আমরা দিয়েছি, এই রক্ত দিয়ে এবং যে আন্দোলন সংগ্রাম আমরাই শুরু করেছি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। তো বিএনপি কোনোভাবেই এই এই আন্দোলনকে বেহাত করার কোনো কার্যক্রম থাকতে পারে না। আমি মনে করি এটি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট দোসরদের একটি ষড়যন্ত্র। আপনি যেহেতু বললেন মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা আছে তারা এই প্রোপাগান্ডাটি চালাচ্ছে, কিন্তু আমরা সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের মুখ থেকে একটি কথা শুনেছি, আমি যদি কোড আনকোড করে কথাটা বলি, যে তারেক যে এখন তেমনই বলছেন যেমন আমরা শুনতে চাচ্ছি। আসলে নির্বাচিত হলে সরকার গঠনের পর কি এরকম কথা বলবেন কিনা, এই কথাটা উনি বলেছেন। আপনার কি মনে হয় যে যারা সমন্বয়ক আছে তাদের আপনাদের উপর কোনো আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে? এই ব্যাপারটা একটু ইনফরমেশন, আপনার ইনফরমেশনের জন্য আমরা বলতে চাচ্ছি, আমাদের 31 দফা একটু রূপরেখা দেয়া হয়েছিল এবং সেটি ঘোষণা করা হয়েছিল 2000 সম্ভবত 21 সালে অথবা 22 সালে, আমি যদি ইফ আই ডোন্ট মেক এ মিস্টেক। তো আজকে গণবিপ্লব হয়েছে 5ই আগস্ট 2024-এ। আজকে যে প্রস্তাবনাগুলি নিয়ে আমাদের সন্তান তুল্য তারা সমন্বয়করা, তারা যে প্রশ্নগুলি তুলছে বা কথাগুলি বলছে, তারা না জেনে না বুঝেই কথাগুলি বলছে। একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, দেখেন, এক্সপিরিয়েন্স আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এক্সপিরিয়েন্স আপনি কারো থেকে নিতে পারবেন না। এক্সপিরিয়েন্স আপনি সময়ের মাধ্যমে আপনি গ্যাদার করবেন এবং সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি রাজনৈতিক বা অরাজনৈতিক কথা যেভাবেই বলবেন, সেটা আপনার কথার ভাষার মধ্যে সেটা বোঝাবে যে আপনি কতটুকু আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে। তো আমার মনে হয় এখানে না বুঝে কথাগুলি বলা হচ্ছে। এবং শুনেন, দেখেন, আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারকে নামানো এক বিষয়, আর সরকার চালানো আরেক বিষয়। দেশকে পরিচালনা করা কিন্তু অনেক কঠিন। তো যারা দিনের পর দিন, বছরের পর বছর আগে যারা সরকার পরিচালনা করেছেন, তাদের এক্সপিরিয়েন্সটা থাকা অবশ্যই স্বাভাবিক বিষয়। আজকে যারা আমাদের দেশকে পরিচালনা করছেন, তাদের আমি বলবো না যে সব দিকে এক্সপিরিয়েন্স নয়, তারা কখনো সরকার পরিচালনায় ছিলেন না। তো আজকে বিএনপি একটা বৃহৎ দল হিসাবে তো আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই অনেক ষড়যন্ত্র কিন্তু আমাদের সামনে এসেছে। আপনারা এই যে যারা আমাদের বিচারকরা আছেন, হাইকোর্টে একটু কু করার চেষ্টা হয়েছিল, পরবর্তীতে আনসারদেরকে দিয়ে একটু কু করার চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে, আমাদের যে গার্মেন্টস যে সেক্টরটা আছে, সেখানে আপনার দুর্বৃত্তরা এসে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের তারা এসে শ্রমিক সেজে তারা এখানে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের পাহাড়ি এলাকায় আমাদের যে ভাই বোনেরা সেখানে আছে, সেখানে একটি আবার অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চলছে। সো আসলে এটার মূলটাই হচ্ছে যে শেখ হাসিনার দোসররা এখনো দেশে আছে এবং তারা নানানভাবে চেষ্টা করছে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা যাতে আবার কোনোভাবে ক্ষমতায় ফেরত আসতে পারে। এছাড়া অন্য কিছু আমরা মনে করি না। আপনি বলেছেন যে এই আন্দোলনে অনেক আপনার বাচ্চা সমতুল্য মারা গিয়েছে, অনেক মহিলা মারা গিয়েছে, অনেক শিশু মারা গিয়েছে। আমরা দেখছি যে এই মৃত্যুকে কেন্দ্র করে বিগত সরকার যেমন পাইকারি মামলাগুলো দিয়েছে, এবারও এরকম মামলাগুলো হচ্ছে এবং কোন মানে সূত্র নিশ্চিত করছে যে এতে বিএনপির অনেক নেতাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে বলবেন এবং কাজটি সঠিক হচ্ছে কিনা, এবং এতে সাধারণ জনগণের উপর আপনাদের আস্থার কোনো সংকট হয়ে দাঁড়াবে কিনা? দেখেন, এটা বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি প্রশাসন এবং যারা মামলা করতে যাচ্ছেন উভয়কেই বলবো যে তাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, 17টি বছর একটা মানে আমরা ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটার মধ্যে প্রশাসনও পড়ে। যে মামলাগুলি হয়েছে সে মামলাগুলির পিছনে আসলে অ্যাকচুয়ালি কার ইন্ধন আছে এটা সবচেয়ে ভালো বলতে পারবে আমাদের প্রশাসনে যারা আছেন, যারা থানায় নিযুক্ত আছেন, তারা বলতে পারবে। আমার এলাকায়, যেটা যাত্রাবাড়ি, ড্যামরা, শ্যামপুর, কদমতলীতে, স্পেশালি যাত্রাবাড়িতে যখন দু একটি এরকম বিষয় আমার নজরে এসেছে, তখন আমি আমাদের যে ডিসি সাহেব আছেন, আমাদের ডিসি ওয়ারি ইস্ট এবং আমাদের যাত্রাবাড়ি থানার ওসি সাহেবদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে তখন আমার পরামর্শ তাদের কাছে ছিল যে আপনারা যে কেউ মামলা দিতে আসলে আপনারা মামলাটা যাচাই করতে হবে। কারণ আসলে কি, অনেকেই দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে যে যারা নিহত হয়েছেন তাদের পরিবার যখন মামলা করতে যাচ্ছেন, কারো না কারো সহায়তায় কিন্তু মামলাটা করতে যাচ্ছেন এবং এখন পর্যন্ত এটা কোনো ক্লিয়ার
আমাদের এলাকায় পাওয়া যায়নি যেটা বিএনপির কেউ করতে যাচ্ছে। এখন কিছু হলেই বিএনপিকে দোষ দিয়ে বিএনপিকে বদনাম করার একটা ষড়যন্ত্র চলছে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় বটে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কিন্তু আমাদের বর্তমান প্রশাসনের সাথে আমরা নিবিড় মানে আমরা নজর রাখছি এবং তাদের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করেছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ কোনো মানুষ, কোনো নির্দোষ মানুষ যাতে মামলার মধ্যে না পড়ে। কিন্তু জনাব রবিন, আমরা আপনার কথাতে আশ্বস্ত হতে পারছি না এই একটা কারণে। আমরা বিগত কয়েকটা দিনে দেখেছি আপনারা হয়তো আগে ইনিশিয়েট নিয়েছেন, আপনারা হয়তো প্রশাসনের সাথে কথা বলেছেন, গত 2-3 দিনের মধ্যে যাত্রাবাড়ি থানায় যেহেতু নিহতের সংখ্যা অনেক বেশি, যাত্রাবাড়ি থানাতে এরকমও মানুষকে মামলার আসামি করা হয়েছে যারা তখন দেশে ছিল না, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না। তো আপনার কি মনে হয় আপনারা প্রশাসনকে ঠিক মেসেজটা দিতে পারছেন না তারা যেন ঠিকভাবে কাজ করে? শুনেন, 2-3 দিনে আমার মনে হয় না এরকম কোনো মামলা হয়েছে। দেখেন, এই মামলাগুলি প্রথম অবস্থায় হয়েছে তখন কিন্তু আমাদের যাত্রাবাড়ি থানার যে যাত্রাবাড়ি থানাটা, সেখানে বসে কাজ করার কোনো অবস্থা নেই। তারা ড্যামরা থানার বসে যাত্রাবাড়ি থানার কার্যক্রম চালাচ্ছে। আমি আপনাকে একটু ছোট করে বলি, শুক্রবার দিন রাতে একটা মামলা হয়েছে, যে মামলাতে এরকম অনেক লোককে আসামি করা হয়েছে। না, দেখেন, আমি যাত্রাবাড়ি থানার ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন যে এরকম একটি মামলা ওনাদের কাছে গিয়েছে, 472 জন আসামি করে একটি মামলা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরবর্তীতে সেটা আমি ব্যক্তিগতভাবে ডিসি সাহেবের সাথে কথা বলেছি এবং তার কাছে অনুরোধ করেছি যে এইভাবে যদি মামলা যায় এবং এই মামলাগুলি আপনারা সাথে সাথে মামলাগুলি পোস্ট না করে আপনারা 2-3 দিন আপনারা দেখেন, আপনারা মানে করেন, তদন্ত করার পরে আপনারা সিদ্ধান্ত নেন মামলাটা কিভাবে নেবেন। আর দেখেন, এখানে তো বিএনপির নাম কেন আসতেছে আপনাদের কাছে? এখানে তো আরো অনেক দল আছে। কারণ আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বাদী যাদের নামে মামলা করছে তারা চিনেন এবং তারা বলছে যে আমাদেরকে XYZ এরকম নেতা একজন আমাদেরকে বলছে, আমরা সিগনেচার করে দিচ্ছি, আমরা এর বেশি কিছু জানি না। এটা তো তারা বলতেই পারে স্বাভাবিকভাবে, বাট বিএনপির কোনো, আপনাদের গণমাধ্যমে কোনো এরকম কি স্পেসিফিক কোনো ঘটনা আপনারা পেয়েছেন যে বিএনপির নামধারী কোনো নেতা এইভাবে গিয়ে মামলায় সহযোগিতা করেছে বা মামলায় নাম দেওয়ার চেষ্টা করছে? যেটা আমরা জানতে পেরেছি আমাদের প্রশাসন, দেখেন আমাদের যোগাযোগটা তো প্রশাসনের সাথেই হবে, কারণ যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবাররা তো তাদের সঠিক বিচারটা চায়। এবং আমরা মনে করি, দেখেন, একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, 17টি বছর ধরে আমরা কিন্তু হাজার হাজার মামলা খেয়েছি, লক্ষাধিক মামলা আছে, এবং আমাদের যে যখন মামলাগুলি দিয়েছে এই মামলাগুলিতে কিন্তু 300-400 জনের তালিকা ছিল। ওই মামলাগুলিকে আমরা করেছি? ওই মামলাগুলি প্রশাসন করেছে আওয়ামী লীগের সহায়তায়। তো এখন তো সেটা, এই কথাটা আমি ফিরে যাচ্ছি, কিছুক্ষণ আগে আপনারা বলেছি যে আমরা একটি ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই না? তো এইটাই কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, যে একটা মামলা যখন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেটা আমি বললাম যে 372 জনের একটা 472 জন মনে হয় এরকম খবর পেয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু মামলাটা এখনো হয়নি। সেটা কিন্তু আমরা কথা বলছি, এই কারণে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ বাড়িয়েছি যাতে এই ধরনের অপকর্ম কেউ না করে আমাদের দল বিএনপির উপরে কেউ দোষ চাপাতে না পারে। আমরা আপনাদের প্রথম দিকে একটা সুন্দর ইনিশিয়েট দেখেছি যে আপনাদের যে কোনো নেতাকর্মীর নামে কোনো ধরনের অভিযোগ পেলে আপনার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমরা তদ্রূপ এরকমই দেখছি ব্যবস্থা নেওয়ার পরও ওই ধরনের নেতাকর্মীরা আবার দলীয় কার্যক্রমে সংগঠিত হচ্ছে। তো মানুষের কাছে এটা উল্টো একটা মেসেজ যাচ্ছে যে এটা লোক দেখানো। এই ব্যাপারে আপনার দেখেন, এই বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো টলারেন্সের স্ট্যান্ড নিয়েছেন, এবং আমরাও যারা নেতৃত্ব পর্যায়ে আছি এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট যে করবে, সে যেই হোক, এমন একটা নেতাও থাকতে পারে যে 17 বছরে 17 বার জেলে গিয়েছে, বা তার নামে 500টা মামলা আছে, বা ওনার পরিবার সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু দলের এই সময়ে যদি কেউ এসে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, যেটা মানুষের কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেখানে কিন্তু আমরা একেবারে জিরো টলারেন্স নিয়েছি। সেখানে আপনি নিজেই বলেছেন যে আমরা বহিষ্কার থেকে শুরু করে শোকজ করে যাচ্ছি এবং আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। দেখেন, বিএনপি এমনই বৃহত্তর
একটি দল যেখানে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনারা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই কথাটাও বলতে চাই, আপনারা জানেন যে আমাদের এই কিছুদিন আগে যে বন্যা হয়েছিল আমাদের আপনার পূর্বাঞ্চলে, সেইখানে আমাদের দল থেকে, সেন্ট্রাল থেকে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, যেখানে আমাদের দলের এবং দলের বাইরে সাধারণ মানুষ সেখানে দান করেছেন ত্রাণে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের দলের অনেক বড় বড় যারা নেতা এবং যারা ব্যবসায়ীও বটে, তারা কিন্তু 10 লক্ষ 20 লক্ষ টাকার চেকও দিয়েছে। সেইগুলি কিন্তু আমরা ফেরত দিয়েছি। যখন যে পরিষ্কার হয়েছে যে না, ওনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলি আছে, তখন কিন্তু সাথে সাথে আবার সেই চেকগুলি বা সেই অর্থগুলি কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। মিছিলে আসার বিষয়টা আসলে আমাদের যখন মহাসমাবেশ হয়, লক্ষাধিক মানুষ হয় আমাদের, তাই না? কয়েক লক্ষ মানুষ জড় হয়, এর মধ্যে হয়তো বা তারা চলে আসতে পারে, বাট এদেরকে যখন দল থেকে বহিষ্কার করা হয় বা তাদেরকে শোকজ করা হয়, তখন কিন্তু তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম করার কোনো সুযোগ নেই। এখন হইতে পারে এমন যে তারা দীর্ঘ সময় দল করেছে, দলকে তারা ভালোবাসে, হয়তোবা তারা আবেগে চলে আসে মিছিলে, বাট তারা কিন্তু কখনো মঞ্চে আসার তাদের সুযোগ নেই, বা যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সেখানে কিন্তু তাদের কাজ করার কোনো সুযোগ থাকে না। তো তারা কিন্তু তখন বহিষ্কারই থাকে, বা তারা শোকজ যে পর্যন্ত জবাব না দিবে এবং যে পর্যন্ত জবাবের কোনো ব্যবস্থা না হবে, দল থেকে কোনো সিদ্ধান্ত না হবে, তখন তাদের সাংগঠনিকভাবে কার্যক্রম করার দলের ভিতর কোনো সুযোগ থাকে না। আপনি যেহেতু ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রয়েছেন, একজন সাধারণ মানুষ যদি বিএনপির কোনো নেতা কর্মীর নামে কোনো ধরনের অভিযোগ দিতে চায়, এটার প্রসিজারটা একটু বলুন। আচ্ছা, আমারটা আমি বলি। আমি যেহেতু এলাকায় বসবাস করি, আমার এখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আমাদের যে আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং আমি সদস্য সচিব হিসাবে আছি। আপনি যদি দেখবেন আমাদের যে ভেরিফাইড পেজ আছে আমাদের বিএনপির, এবং ঢাকা মহানগর দক্ষিণের পেজ আছে, আমার নিজেরও ভেরিফাইড ফেসবুক পেজ আছে, প্রোফাইল আছে। সেখানে যদি আপনারা যান, সম্ভবত 7ই অগস্ট থেকে আমাদের 2 জনের নাম্বার এবং আমাদের দপ্তরের যে নাম্বারগুলি আছে সেগুলো কিন্তু ফেসবুকে ওপেন করে দেওয়া হচ্ছে, এবং এই ওপেন করে দেওয়ার ফলে অনেক সুফল পেয়েছি আমরা। যেমন কোনো এলাকায় কোনো কেউ যদি অপকর্মে লিপ্ত হয়েছে বা কোনো সাধারণ মানুষ কোনোভাবে কারো দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু সাথে সাথে সেই নিউজগুলি পেয়েছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, এবং আমরা আমাদের দরজাগুলি খোলা রাখছি যাতে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে এসে আমাদের সাথে কথা বলতে পারে। আর আমার এলাকায় যেটা আমি করছি, আমি প্রত্যেকদিন সকালবেলায় আমি আমাদের যে মহল্লাগুলি আছে, আমি প্রত্যেকটা মহল্লায় ওই এলাকার মুরব্বীদের সাথে, ওই এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আমরা মত বিনিময় সভা করে যাচ্ছি। সো জনগণের কাতারে কিন্তু আমরা 17 বছর যেতে পারিনি। আমাদেরকে তারা বিভিন্নভাবে, যাতে আমরা তাদের কাছে যেতে না পারি, আমাদেরকে সেইভাবে হয়রানি করা হচ্ছে। বাট এখন তো সেটি নাই, এবং এটির কারণে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, এবং জনগণ কিন্তু আমাদের কাছে নির্ভয় নির্বিঘ্নে তাদের যে অভিযোগ যদি থাকে বা তাদের সমস্যা থাকে বা তাদের পরামর্শ থাকে, সেগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি সরাসরি। আমি আরেকটা প্রশ্ন করব। বাংলায় প্রবাদ আছে, দুধের মাছি মানে সুসময়ের বন্ধু। জি, রাজনীতিতে এরকম দুধের মাছি দেখা যায়। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে দেখলাম যে অনেক বেশি বিএনপি সমর্থক দেখা যাচ্ছে, যারা মামলা হামলা তো দূরে থাক, কোনো ধরনের পরিচিতিই ছিল না। এখন আমরা দেখছি যে রাস্তাঘাটে তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে একদম ভরে গিয়েছে, এবং সামাজিক গণমাধ্যমে তাদের ভাই, কলেজের এটা উমুক তুমুক বলে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন বিএনপির সাথে সম্পৃক্ততার চেষ্টা করছে। দায়িত্বশীল এই অবস্থায় থেকে আপনার মূল্যায়ন জানতে যাচ্ছে এই ব্যাপারে কর্মীদের কাছে। যে এখানেও আমাদের দল থেকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া হচ্ছে, অনেক কঠিন নির্দেশনা আছে এখানে আমাদের। আপনি যদি কিছুদিন পূর্বে যান, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উনি কিন্তু একটি নির্দেশনা জারি করেছেন যে এখানে কোনো নতুন অনুপ্রবেশকারী বা নতুন কাউকে দলের দেওয়ানো থেকে আমাদেরকে বিরত থাকার কিন্তু একটা নির্দেশনা অনেক দিন আগে থেকে এটা দেয়া আছে। দেখেন, একটি গোষ্ঠী থাকে সব সময়, যে যখন পট পরিবর্তন হয় বা যেই দল সরকারে থাকে বা মানে সরকার গঠন করে আসে, তখন কিন্তু একটি মানে সুবিধাবাদী গোষ্ঠী থাকে, এরা সবসময় ওই ব্যাঙের মতো লাভ দেয়। যেই দল ক্ষমতায় যাওয়ায় থাকে বা থাকে, তাদের সাথে থাকে, আবার এরা পড়ে গেলে পরবর্তীতে যে দল ক্ষমতায় আসে এরকম থাকে। দেখেন, আমরা এই বিষয়ে যারা পরীক্ষা দিয়েছি 17 বছরে, আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে চিনি, যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি এলাকায়
ডেফিনেটলি একজন করে দুজন করে নেতা আছেন, তাদের নেতৃত্বে দল পরিচালিত হয় সেখানে। তারা কিন্তু তাদের দলের কর্মীদেরকে চিনে, কারা ক্ষতিগ্রস্ত, কারা জীবনের ঝুঁকি নিয়ে ওই আপনার দলের যে আপনার কর্মসূচি পালন করেছে, সেইখানে আমরা একেবারেই সতর্ক আছি। তারপরও কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা জানা মাত্রই আমাদের কিন্তু সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরেকটি যে আপনি ব্যানার ফেস্টনের কথা বলছেন, ব্যানার ফেস্টনের ব্যাপারে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি আমাদের ভেরিফাইড পেজে যদি যান, এগুলো কিন্তু গোপন না। যেমন আমাদেরকে দলের মিটিংগুলিতে আমাদেরকে বলা হয়, পরবর্তীতে এগুলো আমাদের ফেসবুকে ওপেন করে দেওয়া হয়। আপনি দেখবেন যে যেইভাবে ফেস্টুন লাগানো শুরু হয়েছিল আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এবং যারা কখনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, এরাও হঠাৎ করে ছবি দিয়ে বিভিন্নভাবে ব্যানার ফেস্টুন এলাকায় ছেয়ে গিয়েছিল। আমার এলাকাও হয়েছিল, এবং আমার এলাকা কিন্তু ওইভাবে আগের মতো এত ফেস্টুন নেই। তো আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে এইগুলি না হয়। তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখনো ব্যানার ফেস্টুন আছে। এগুলো আমরা, ধরেন আমি যেটা করছি আর কি, যে আমি কোথায় যাওয়ার পথে যদি কোনো ফেস্টুন দেখছি, আমি দাঁড়িয়ে থেকে সেগুলি নামানোর ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো ব্যানার ফেস্টুন থাকবে না এলাকায়। আমরা সেই ব্যাপারে দল থেকে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে, আমি যদি ভুল না করে থাকি, আহ্বায়ক কমিটি রয়েছে। জি, এই আহ্বায়ক কমিটি যেহেতু দীর্ঘ এতটা বছর কর্মীরা যারা ছিল, তারা এই পূর্ণাঙ্গ কমিটিতে কত দ্রুত মূল্যায়িত হবে এই ব্যাপারে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখেন, আওয়ামী লীগ তো চেয়েছিল আমাদের দলকে ভাঙার ষড়যন্ত্র করে, কিন্তু আমাদের দলকে তো ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারিনি। আমাদেরকে স্বাভাবিকভাবে আমাদের যে দলীয় মানে কর্মসূচি পালনে ডে টু ডে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি। একটি এলাকায় ধরেন একটি ওয়ার্ডের একটি সভা ডাকা প্রয়োজন, সেটা করতে পারেনি। আমরা তো এই 17টি বছর ধরে আমরা মাঠেই ছিলাম, আমরা রাজপথে ছিলাম। তো এখন যেটি হয়েছে যে আপনারা এই আন্দোলনের আগে যে আমাদের ওয়ার্ড কমিটিগুলি হয়েছিল, আমরা এগুলি পুনরায় বিবেচনায় নিব। আপনারা জানেন যে আমাদের উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপির কমিটি হয়েছে 7ই জুলাই, এবং এর পরবর্তীতে আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা কাজ করতে পারিনি। তো আমরা এখন আসলে আমাদের মহানগর বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করার কাজ আমাদের চলছে। আসলে প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করতে হয়। মহানগর বিএনপি পূর্ণাঙ্গ হলে পরবর্তীতে আমরা থানা নিয়ে কাজ করব, পরবর্তীতে আমাদের এই ওয়ার্ডগুলিও আবার নতুন করে ঢেলে সাজানোর ব্যবস্থা আমরা নিয়েছি। বাট এর সময়ের ব্যাপার। আপনারা জানেন যে এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু স্থিতিশীল পরিবেশটা তৈরি হয়নি। দুদিন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে একটি ষড়যন্ত্র কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেগুলি মোকাবেলায় কিন্তু ছাত্র জনতা কিন্তু আবার একইভাবেই, এই ছাত্র জনতায় কারা আছে? জনতার মধ্যে তো আমাদের দল আছে, অন্যান্য সমমনা দলগুলিও আছে। এই ছাত্র জনতা মিলেই কিন্তু এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। সো আমরা আসলে সাংগঠনিক কার্যক্রম চলছে, আমাদের চলমান আছে, এবং আপনারা ইতিমধ্যেই খুব শিগগিরই দেখতে পাবেন যে আমাদের এই সাংগঠনিক কার্যক্রমের যে কর্মকাণ্ডগুলো, এটা ইতিমধ্যে আপনাদের সামনে চলে আসবে যে আমরা কি করছি। প্রতি বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা এখনো রয়েছে, এই ব্যাপারে মহানগর বিএনপি কতটুকু সতর্ক আছে? দেখেন, প্রতি বিপ্লবের কথাটা তো ইতিহাস থেকে আসে। পূর্বে এরকম ঘটনা অনেক ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, আমাদের দেশেও এরকম ঘটনা আছে। সো আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছি। আমরা মনে করি যে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সময় নিয়ে যে সংস্কারগুলি করা দরকার বিভিন্ন ইনস্টিটিউশনে, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, এবং শেষ পর্যন্ত তাদের যে মূল লক্ষ্য, যে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যে মানুষ একটি নির্বাচিত সরকার, মানুষ নিজের ভোট দিয়ে সংসদে পাঠাবে তাদের অধিকার আদায়ের জন্য, সেই পর্যন্ত আমরা আন্দোলনে কিন্তু আমরা আন্দোলনই বলতে চাই। আমরা কিন্তু এখনো সতর্ক আছি, আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে এখনো করে যাচ্ছি। বাট এখনকার আন্দোলনটা আসলে এই সরকারকে সহযোগিতা করার জন্য। এই আওয়ামী লীগের যে দোসররা তারা লুকিয়ে আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন এলাকায়, এরা যাতে আবার মাথা চড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে আমরা একেবারে মহানগর দক্ষিণ বিএনপির মানে থানা কমিটি, মহানগর কমিটি থেকে, থানা কমিটি থেকে, ওয়ার্ড কমিটি থেকে, ইউনিট কমিটি পর্যন্ত আমরা কিন্তু সতর্ক অবস্থায় আছি। আমরা আরেকটু জানতে চাই যে আমরা সম্প্রতি সময়ে এবং অতীতেও দেখেছি আপনারা এবং জামাতে ইসলাম জোট করে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু এখন আমরা দেখছি যে আপনাদের
ভিতরে একটু মনোমালিন্যই মনে হয় হচ্ছে, আমি যদি বলতে মানে রাজনৈতিক ভাবে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে আপনার মূল্যায়ন বলবেন? বিএনপি একটি দল, জামাত ইসলাম আরেকটি দল, তাদের যার যার নিজস্ব সংগঠন আছে। যখন প্রয়োজন হয়েছে, দল মনে করেছে যে জোট গঠন করতে হবে, জোট গঠন করেছে। শুধু জামাত না, আরো অন্যান্য দলও তো আছে। সো যার যার সংগঠন যার যার দ্বারা পরিচালিত হয়। আমি মনে করি না যে আমাদের মধ্যে কোনো দূরত্ব হয়েছে। আমি মনে করছি যে যার যার মানে তাদের যে আপনার দলের যে আপনার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তারা কাজ করছে। আচ্ছা, ঢাকা মহানগর বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নিয়ে আপনার মন্তব্য কি? এখানে দেখেন, আমাদের মহাসচিব উনি একটি রোড ম্যাপের কথা বলেছেন। সর্বপ্রথম আমাদের দলই রোড ম্যাপের কথাটি বলে। রোড ম্যাপের কথার যথাযথ কারণ রয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে। তখনও এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, বাট এখন দেখেন জামাতও কিন্তু আস্তে আস্তে এখন নির্বাচনের কথায় আসতেছে। দেখেন, একটা রোড ম্যাপ থাকা দরকার এই কারণে যে এই যে দেখেন এই প্রতিবিপ্লব ঘটানোর যে চেষ্টাগুলি করে যাচ্ছে, হ্যাঁ, এখানে তো সাধারণ মানুষ সম্পৃক্ত। বাংলাদেশের আপামর জনগণ এই 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 আন্দোলন এবং এই সরকারের সাথে সম্পৃক্ত আছে। সব কিছুর একটি রোডম্যাপ থাকা দরকার, যে এই সময়ের মধ্যে এগুলি সংস্কার হবে এবং এই সময়ের মধ্যে একটি জায়গায় গিয়ে নির্বাচন ব্যবস্থা তারা করবে। সেটা হোক 6 মাস পরে, সেটা হোক 1 বছর পরে, সেটা হোক 2 বছর আগে, 2 বছর পরে, কিন্তু একটা রোডম্যাপ একটা থাকা দরকার এই কারণে যাতে মানুষ ভুল না বোঝে এবং ভুল বুঝার একটা সময় গিয়ে যাতে আওয়ামী লীগের দোসররা এটাকে পুঁজি করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। এই জন্যই আমাদের দল বলেছে যে একটু রোডম্যাপ দেওয়ার প্রয়োজন আছে। এবং আমি মনে করি আমাদের দল যথাযথভাবে আমাদের যে চাহিদা, সেটা জনগণের চাহিদা যেটা বলেছেন, যে একটু রোডম্যাপ দিলে হয়তো বা আমরা মনে করি যে এই ষড়যন্ত্রগুলি করার সুযোগ পাবে না। এবং দেখেন, এই 17টি বছর আন্দোলন মূলত কি নিয়ে হয়েছে? মানুষের ভোটাধিকার। যে মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তার যে সমস্যা, তার যে বিভিন্ন মানে অধিকার আছে, সেগুলি নিয়ে কথা বলার জন্য সংসদে তার জনপ্রতিনিধি সংসদে গিয়ে কথা। মূল বিষয়টা তো এইখানেই। সো নির্বাচনের বিষয়টা আসলে সরকারকে পরিষ্কার করাই বেটার, যে ওনারা কখন করবেন। সময়সীমা নিয়ে আমরা তো কোনো সময়সীমা বেঁধে দিইনি। আমাদের দল পরিষ্কার করে বলেছেন যে আপনারা একটি রোডম্যাপ দিয়ে দেন, সেই রোডম্যাপ অনুযায়ী আমরা তো সহযোগিতা করবো এই সরকারকে। কারণ এই সরকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নিজের ভাষায় উনি বলেছেন, আমাদের 17 সেপ্টেম্বরের উনি যে বক্তব্য রেখেছেন প্রধান অতিথি হিসেবে, যে এই সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে, আমাদের দল ব্যর্থ হবে। সো সেখানে তো আমরা চাই যে এই সরকার যাতে সুষ্ঠুভাবে তারা কাজ করুক এবং প্রয়োজনীয় সংস্কার করে তারা যেটা সারা বাংলাদেশের মানুষের চাহিদা, একটি সুষ্ঠু নির্বাচন তারা ব্যবস্থা দেবে। আমরা আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের দিকে যদি ফিরে তাকাই, আমরা দেখেছি যে মানে তাদের দলের বাইরের বাক স্বাধীনতা তারা সহ্য করেনি, দুর্নীতি করে গিয়েছে, বিভিন্ন কিছু হলে হামলা মামলা করেছে। বিএনপি ক্ষমতায় আসলে কি এরকম কিছু ঘটবে কিনা? এবং আমি একটু শেষ করি, আমি সাথে আরেকটু বলবো যে মানে বিএনপি দলের বাইরে যদি কারো ধরনের রাজনৈতিক দলগত আদর্শ থাকে, তারা এটা কিভাবে মেনে নেয়, কতটুকু? দেখেন, আমাদের দলের আদর্শ, আমাদের বর্তমান আদর্শ তো আমাদের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এই বিপ্লব ঘটার পরেই কিছুদিন পর একটা কার্টুন কিন্তু আঁকা হয়েছিল তাকে ব্যঙ্গ করে, এবং তিনি নিজে এটাকে সাধুবাদ জানিয়েছে এবং উনি বলেছেন যে বাক স্বাধীনতা ফিরে এসেছে। তো আসলে উনি আমাদের নেতা, উনি তো আমাদের মানে এক্সাম্পল সেট করছেন যে আমাদের কি করতে হবে। সেখানে তো নতুন ভাবে বাক স্বাধীনতা হরণ করার কোনো সুযোগ বাংলাদেশে আমরা মনে করি না ঘটবে। এবং আমাদের দল বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য 17টি বছর আন্দোলন করেছি আমরা। এখানে তো প্রশ্নই ওঠে না যে বিএনপি কাউকে আবার আওয়ামী লীগের মতো কাজ করবে কিনা। আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমরা যাতে, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে, যে আমরা যাতে আওয়ামী লীগের মতো ঘৃণার পাত্র না হই। সো ওনার কথাবার্তায় তো স্পষ্ট হচ্ছে আগামী দিনে যদি বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠায়, কীরকম দেশ তারা পাবে। আমাদের 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 ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যই কিন্তু সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা মজার প্রশ্ন করি, আমরা শুনছি যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, এরকম অনেকে বলছে, এবং মানে আওয়ামী লীগ নিয়ে বিএনপি ক্ষমতাতে চলে এসেছে, ব্যাপারটি অনেকটা এরকমই।
ব্যাপারটি অনেকটা এরকমও যে আগে যেখানে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলতো, এখন বিএনপির লোকজন সেখানে চাঁদা তুলে। এই ব্যাপারে বিএনপির ভূমিকা কি, আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা তো শুধু দেখছি যে আহ, কাগজে কলমেই কাজগুলো হচ্ছে, কোনো ধরনের স্ট্রং কোনো কাজ তারা করছে কিনা, মামলা দেওয়া দল থেকেই যাদের নামে এইরকম অভিযোগগুলা পড়ছে, এরকম কোনো সাংগঠনিক ঘটনা আপনারা করেছেন না কিনা? দেখেন, আপনারা এইগুলি হচ্ছে যে কথার কথা যে বিএনপি ক্ষমতায় আছে। বিএনপি এখন বাংলাদেশে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নাই। বিএনপি কখনোই যতবার রাষ্ট্র ক্ষমতা বিএনপি হাতে নিয়েছে তখন কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে কাজ করেছে। সো আপনি যেটা বলেছেন যে চাঁদাবাজির কিছু বিষয় আছে, সেগুলি স্পষ্ট হয়েছে। এবং আপনি যদি দেখেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। একটি গোষ্ঠী থাকে, যেটা আমি আমার পূর্বে কিছুক্ষণ আগেও বলেছি, যে এটা সবসময় যেই দল তারা মনে করে যে যেই দলের সাথে থাকতে সুবিধা হবে সেই দলে ঢুকে, এবং তারাই মূলত এই গোষ্ঠীটাই কিন্তু বিএনপির উপরে ভর করে তারা বিএনপিকে বদনাম করার বা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত এখনো আছে, তারা ছিল। আমরা কিন্তু আমাদের সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিচ্ছি। সো আমি বলতে চাই স্পষ্টভাবে এটা, যে বিএনপি এখনো মনে করে, আমরা এখনো মনে করি, যে পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত না হবে, আমরা কিন্তু আন্দোলনে আছি, আমরা কিন্তু বিরোধী দলে আছি, আমরা এটা মনে করি। আমরা বিগত রাজনৈতিক যারা ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে দেখেছি যে তাদের দলের কোনো কর্মী কোনো ধরনের অপকর্মে লিপ্ত হলে দল থেকে সুন্দর একটি বাক্য বলে দেওয়া হতো যে দলের জন্য ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না, এটা দল ব্যক্তির দায়ভার দল নিবে না। জি, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? সেটা আওয়ামী লীগ করেছে, আমরা তো তাদেরকে দল থেকে সরাসরি বহিষ্কার করছি। তার মানে কি আমরা তো সেটা আমলে নিচ্ছি, যে আমাদের দলের পদ নিয়ে তারা যে অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে, আমরা তো এটা তো আমরা অস্বীকার করিনি। আমরা বলেছি যে হ্যাঁ, আমাদের দলের নেতা, আমাদের দলের কর্মী এই কাজটা করেছে, এবং এই কারণে, এই কাজটি করার কারণে আমরা তাদেরকে সরাসরি দল থেকে বহিষ্কার করে দিচ্ছি আজীবনের জন্য। সো ওই কথার সাথে তো আমাদের ডিফারেন্সটা আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। জনাব রবিন, আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সময় নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আসলে মনে প্রাণে চাচ্ছি যে নতুনভাবেই অনেক শহীদ যারা হয়েছেন রক্তের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশে একটি স্বাধীন সমাজ ব্যবস্থা ঘটবে, যেখানে অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ থাকবে এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে, যেখানে সবাই অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি থাকবে। তাদের যে অধিকার, সেগুলি সেই বিষয়গুলি কথা বলার এবং তাদের অধিকার আদায়ের যে ব্যবস্থা তাদের গ্রহণ করা দরকার, তারা নির্বিঘ্নে নির্ভয়ে তারা করতে পারবে, সেই বাংলাদেশে গড়ে উঠবে এই প্রত্যয়ে আমি আশা করছি। এবং আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। প্রিয় দর্শক, সত্যকে ধারণ করে ক্ষমতাকে প্রশ্ন করতে আমরা বদ্ধপরিকর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।